हाई एवरीवन। तो मूल कन्सेप्टे এটা তোমাদের লাস্ট ক্লাস। এই ক্লাসে দেখবে লিমিটিং রিয়েজেন্ট বা এক্সেস রিয়েজেন্ট কি এবং দ্রবণের গাঢ়ত্ব। তো ফার্স্টে লিমিটিং রিয়েজেন্টটা কি। ধরো কোনো একটা রিয়াকশান হচ্ছে, সেখানে দুটো বিকারক আছে, এরপরে ওই দুটো বিকারকের মধ্যে কোনো একটা বিকারক যদি আগে শেষ হয়ে যায় সেটাকে বলা হবে লিমিটিং রিয়েজেন্ট, আর কোনো বিকারক যদি শেষ পর্যন্ত পড়ে থাকে মানে আগে শেষ না হয় সেটাকে বলা হবে এক্সেস রিয়েজেন্ট। হলো, তাহলে যখন তুমি লিমিটিংয়ের কথা বলবে যে বিক্রিয়ক বিক্রিয়ার দেখবে যে বিক্রিয়ক আগেই শেষ হয়ে যায় সেটা হচ্ছে লিমিটিং। এক্সেস বা অতিরিক্ত এটা কি, যে বিক্রিয়ক শেষ পর্যন্ত পড়ে থাকে সেটাকে বলা হয় এক্সেস রিয়েজেন্ট। হলো, আচ্ছা, এরপরে একটা জিনিস মনে রাখবে যে তুমি যখন বিক্রিয়া করাচ্ছ সেক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে, তাহলে কতটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে সেটা ক্যালকুলেশন করা হয় লিমিটিং রিয়েজেন্টের সাপেক্ষে। হলো, এরপরে ওই এক্সেস রিয়েজেন্ট যেটা আছে, এক্সেস রিয়েজেন্ট কিছুটা বিক্রিয়া করবে কিছুটা পড়ে থাকবে, ওই কতটা এক্সেস রিয়েজেন্ট পড়ে আসে সেটাও ক্যালকুলেশন করা হয় ওই লিমিটিং রিয়েজেন্ট ওর সাপেক্ষেই। তাহলে প্রোডাক্টের পরিমাণ এবং এক্সেস রিয়েজেন্ট বা অতিরিক্ত বিকারকের উদ্বৃত্ত পরিমাণ মানে কতটা পড়ে আছে আর কি, উদ্বৃত্ত পরিমাণ নির্ণয় করা হয় লিমিটিং রিয়েজেন্টের সাপেক্ষে। এখনই উদাহরণ দিলে বুঝতে পারবে। হলো, তাহলে এই পুরো জিনিসটা একটা উদাহরণের মাধ্যমে আমরা করব। ধরো যে 4 গ্রাম, আচ্ছা 8 গ্রাম করছি, 8 গ্রাম হাইড্রোজেন আর 256 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে জল উৎপন্ন করে। এই বিক্রিয়ায় লিমিটিং বা সংক্ষিপ্ত এক্সেস বিকারক কোনটি এবং বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কত। এর সাথে সাথে এক্সেস বিকারক কতটা পড়ে থাকবে এই জিনিসগুলো তোমাকে বলতে হবে। হলো, তাহলে ফার্স্টে বিক্রিয়াটা লিখবে 2H2 + O2, ওখান থেকে 2H2O। তাহলে এই বিক্রিয়া অনুযায়ী হাইড্রোজেন কতটা আছে 4 গ্রাম, অক্সিজেন কতটা আছে 32 গ্রাম, আর জল কতটা তৈরি হচ্ছে 36 গ্রাম। এটা হচ্ছে বিক্রিয়া অনুযায়ী। আচ্ছা, কী করে ডেটা দেওয়া আছে দেখব। তাহলে বিক্রিয়া থেকে আমি দেখতে পাচ্ছি যে 4 গ্রাম H2 থেকে বা 4 গ্রাম, আচ্ছা লিমিটিং রিয়েজেন্ট কী করে বের করবো সেটা আগে দেখাই। তাহলে 4 গ্রাম H2 বিক্রিয়া করে 32 গ্রাম O2 এর সাথে। তুমি এটাও লিখতে পারতে যে 32 গ্রাম O2 আচ্ছা ওটা পরে দেখাচ্ছি। দেখো, এরপরে হাইড্রোজেন দেওয়া আছে কত 8 গ্রাম, তাহলে 8 গ্রাম H2 বিক্রিয়া করে 32/4 × 8 কতর সাথে 64 গ্রাম O2 এর সাথে। তোমার O2 দেওয়া আছে কত 256 গ্রাম, তাহলে যতটার সাথে বিক্রিয়া করবে 64 তার চেয়ে অনেক বাড়তি দেওয়া আছে, তার জন্য এই O2টা হচ্ছে এক্সেস রিয়েজেন্ট। হলো, তাহলে লিমিটিং কে H2, তাহলে H2টা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট হয়েছে। আচ্ছা, এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কি, কতটা জল উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়াজাত কতটা উৎপন্ন হবে সেটা
ক্যালকুলেশন করা হয় লিমিটিং রিয়েজেন্টের সাপেক্ষে। তাহলে বিক্রিয়া থেকে কী দেখতে পাচ্ছি যে 4 গ্রাম H2 থেকে জল উৎপন্ন হয় সমান 36 গ্রাম। H2 কত দেওয়া আছে? 8 গ্রাম। তাহলে 8 গ্রাম H2 থেকে জল উৎপন্ন হবে 36/4 × 8, তাহলে 72 গ্রাম। তাহলে এটা একটা অ্যান্সার হলো। থার্ড অ্যান্সার, কতটা এক্সেস রিয়েজেন্ট পড়ে থাকবে? তাহলে এই উপরের পার্ট থেকে অ্যান্সারটা চলে আসবে। দেখো, তাহলে 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে 32 গ্রাম অক্সিজেনের সাথে, 8 গ্রাম বিক্রিয়া করবে 64 সাথে। তাহলে 64 সাথে বিক্রিয়া করছে, অক্সিজেন কতটা দেওয়া ছিল? 256। তাহলে 256-এর মধ্যে 64 বিক্রিয়া করছে, কতটা পড়ে থাকবে? বিয়োগ করে দিলেই হবে। তাহলে উদ্বৃত্ত বিকারকের পরিমাণ সমান 256/64 -64, তাহলে 192। হলো? তো এইভাবে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি তুমি হাইড্রোজেনের রেসপেক্টে ক্যালকুলেশনটা করতে, তখন কি হতো? কেউ যদি বলে যে আমি অক্সিজেনের হাইড্রোজেনের রেসপেক্টে করেছি, অক্সিজেনের রেসপেক্টে আবার করে দেখব, তাহলে অক্সিজেনের রেসপেক্টে যদি করা হয় তাহলে কি হবে? যে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 4 গ্রাম H2 এর সাথে। অক্সিজেন দেওয়া আছে কত? 256। তাহলে 256 বিক্রিয়া করবে 4/32 × 256, তাহলে কত হবে? 32 গ্রাম H2 এর সাথে বিক্রিয়া করবে। তাহলে 256 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করতে চাই 32 গ্রাম H2 এর সাথে। H2 দেওয়া আছে কত? 8 গ্রাম। তাহলে 32 গ্রামের সাথে বিক্রিয়া করতে চাই, দেওয়া আছে কত? 8 গ্রাম। তার জন্য লিমিটিং কী হবে? হাইড্রোজেন। যতটা বিক্রিয়া করার কথা তার চেয়ে তো কম দেওয়া আছে, তার তো আগেই শেষ হয়ে যাবে, তার জন্য হাইড্রোজেনটা লিমিটিং। তো এইভাবেও করতে পারো। তাহলে লিমিটিং এক্সেস পেয়ে গেলে তারপরে যেরকম করেছিলাম অ্যাজ ইট ইজ, দুটো স্টেপ সেরকমভাবে করে দেবে। হলো? এরপরে দ্রবণের গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন অফ সলিউশন। তাহলে দ্রবণের গাঢ়ত্ব জিনিসটা কি? যখন রসায়নের ক্ষেত্রে তুমি ল্যাবরেটরিতে বিভিন্ন রকমের দ্রবণ দেখতে পাবে, তো সেখানে বিকারকের মানে ওই দ্রবণ যে বিকারে থাকে সেই বিকারের গায়ে বা যে ফ্লাস্কে থাকে সেই ফ্লাস্কের গায়ে লেবেল করা থাকে। লেবেল করা থাকে মানে কি? যে ওখানে কি দ্রবণ আছে, দ্রবণে কতটা দ্রাবের মধ্যে কতটা দ্রাবক মেশানো আছে, সেই সমস্ত জিনিস। এরপরে ওই লেবেল যে করার নিয়ম বা গাঢ়ত্ব লেখার যে নিয়ম, সেটা কিছু পদ্ধতি রয়েছে, হয়েছে? তাহলে এই পদ্ধতিগুলো এখন দেখব। তো ফার্স্ট পদ্ধতি আছে ওজন ওজন শতকরা মাত্রা, যেটাকে W/W লেখা হয়। তাহলে ওজন ওজন শতকরা মাত্রাটা কি? যে 100 গ্রাম দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রবীভূত থাকে ওটাকে ওজন ওজন শতকরা মাত্রা বলা হয়। তাহলে ধরো যে 80 গ্রাম NaOH দ্রবণে, আচ্ছা এটার ফর্মুলাটা লিখে নাও, যে W/W বা ওজন ওজন শতকরা মাত্রা সমান দ্রাবের ভর, এটা হচ্ছে গ্রাম এককে, বাই দ্রবণের ভর, এটা হচ্ছে গ্রাম এককে, ইন্টু 100। হলো? তাহলে কোশ্চেনটা হচ্ছে 80 গ্রাম NaOH দ্রবণে 20 গ্রাম NaOH দ্রবীভূত থাকলে শতকরা মাত্রা কত? মানে দ্রবণটা শতকরা মাত্রা কী হবে? হলো?
তাহলে ফর্মুলা দিয়ে ডাইরেক্ট করতে পারো। তাহলে যেহেতু দ্রবণের পরিমাণ গ্রামে দেওয়া আছে, দ্রাবের পরিমাণ গ্রামে দেওয়া আছে, তাহলে W/W ব্যবহার করতে হবে। তাহলে W/W, ওপরের ডাব্লিউটা হচ্ছে তোমার দ্রাবের ভর আর নিচের ডাব্লিউটা হচ্ছে দ্রবণের ভর। তাহলে এটা হচ্ছে 20 গ্রাম বাই দ্রবণের ভর হচ্ছে 80 গ্রাম ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করলে এটা আসবে 25% হলো। আচ্ছা, এটা যদি ঐকিক নিয়মে করো যে 80 গ্রাম দ্রবণে দ্রাব আছে সমান 20 গ্রাম, তাহলে 100 গ্রাম দ্রবণে কত আছে? তাহলে 20/80 ইন্টু 100 সমান 25 গ্রাম। এতএব শতকরা মাত্রা সমান 25% হলো। তো এটা গেল ফার্স্ট পদ্ধতি। সেকেন্ড, ওজন আয়তন শতকরা মাত্রা। তাহলে ওজন আয়তন মানে কি? ওজনটা উপরে থাকবে, আয়তনটা নিচে, তাহলে W/V। তাহলে ওজনটা কার? দ্রাবের, আয়তনটা কার? দ্রবণের। তাহলে এটা বলতে পারো যে 100 ml দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে হলো। এরপরে তাহলে এটার ফর্মুলা কি বলবে? যে দ্রাবের ভর গ্রাম এককে বাই দ্রবণের আয়তন ml এককে ইন্টু 100 হয়েছে। আচ্ছা, এরপরে যেমন ধরো যে 75 ml NaOH দ্রবণে 15 গ্রাম NaOH দ্রবীভূত থাকলে ওই দ্রবণের শতকরা মাত্রা কত? তাহলে এটা কী করে করবে? তা যদি ফর্মুলা দিয়ে করা হয় তাহলে W/V সমান 15 গ্রাম বাই 75 গ্রাম ইন্টু 100। তাহলে এটা আসবে 20% হয়েছে। ঐকিক নিয়মে করতে পারো যে 75 ml দ্রবীভূত আছে 15 গ্রাম, 100 ml কত। এটা গেল সেকেন্ড পদ্ধতি। এরপর থার্ড, আয়তন শতকরা মাত্রা, যেটাকে V/V বলা হয়। তাহলে ওপরের ভিটা হচ্ছে দ্রাবের আয়তন আর নিচের ভিটা হচ্ছে দ্রবণের আয়তন। তাহলে বলতে পারো যে 100 ml দ্রবণে যত ml দ্রাব দ্রবীভূত থাকে হলো। আচ্ছা, তাহলে এটা ফর্মুলা কি বলবে? তাহলে V/V সমান দ্রাবের আয়তন, যেটা হচ্ছে ml এককে, বাই দ্রবণের আয়তন, এটাও ml এককে। তাহলে কোশ্চেন ধরো যে 80 ml HCl দ্রবণে 20 ml HCl দ্রবীভূত থাকলে শতকরা মাত্রা কত হয়েছে? তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করছি। তাহলে V/V সমান 20 ml বাই 80 ml ইন্টু 100, তাহলে 25%। তাহলে ওই কী নিয়মও করতে পারো যে 80 ml দ্রবণে দ্রাব আছে 20 ml, 100 ml দ্রবণে কত, তাহলে শতকরা মাত্রা বেরিয়ে যাবে। আচ্ছা, এরপরে 4 নাম্বার, মোলারিটি, যেটাকে ক্যাপিটাল M দিয়ে লেখা হয়। তাহলে মোলারিটি জিনিসটা কি? 1000 ml বা 1 লিটার দ্রবণে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে, এটা হচ্ছে মোলারিটি। তাহলে 1000 ml বা 1 লিটার দ্রবণে যত মোল
দ্রবীভূত থাকে। হলো, এটার ফর্মুলা কি হবে? মোলারিটি এম সমান দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন। আয়তনটা হবে লিটার এককে। হয়েছে? তাহলে ধরো তোমাকে যদি বলে যে 500 ml NaOH দ্রবণে 40 গ্রাম NaOH আছে, হয়েছে? তাহলে দ্রবণের মোলারিটি কি বা কত? দ্রবণের মোলারিটি কি হবে? তাহলে কী করে বলবে? তাহলে ঐকিক নিয়মে যদি করতে চাও তাহলে 500, আচ্ছা ফার্স্ট অফ অল তোমার যে দ্রাবটা আছে সেটার মোল বের করতে হবে। দেখো দ্রাব আছে NaOH, কত আছে? 40 গ্রাম, হয়েছে? তাহলে NaOH এর মোল সংখ্যাটা আগে বের করতে হবে। তাহলে মোল সংখ্যা কী করে বের করবে? ভর বাই মোলার ভর। আচ্ছা সাইডে লিখে দিচ্ছি, দেখো। তাহলে মোল সংখ্যা সমান ভর বাই মোলার ভর। ভরের একক গ্রাম হয়, মোলার ভরের একক গ্রাম পার মোল। হলো, তাহলে NaOH কত আছে? 40 গ্রাম। তাহলে ভরটা হয়ে গেল। NaOH এর মোলার ভর কত? 40 হয়। সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, তাহলে ওটা হবে 40 গ্রাম পার মোল। তাহলে এটা কত হবে? 1 মোল। হয়েছে? তাহলে এখান থেকে বলতে পারো যে 500 ml দ্রবণে NaOH আছে সমান 1 মোল। তাহলে আমরা কি জানি যে 1000 ml দ্রবণে যতটা দ্রাব থাকে, তাহলে 1000 ml দ্রবণে NaOH কত থাকবে? তাহলে 1/500 ইন্টু 1000, তাহলে কত হবে? 2 মোল। তাহলে এত এব মোলারিটি ব্র্যাকেটে ক্যাপিটাল M সমান 2 মোল পার লিটার। মোল পার লিটার কেন? কারণ 1 লিটারে ওই 2 মোল পরিমাণ দ্রবীভূত আছে। হয়েছে? আচ্ছা ডাইরেক্ট যদি ফর্মুলা দিয়ে করতে চাও তাহলে মোল সংখ্যা মানে 1, আয়তন লিটার এককে, মানে 500 ml মানে কত? 0.5 লিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 2 মোল পার লিটার বা 2 ক্যাপিটাল M, এটাও লিখতে পারো, বা লিখতে পারো 2 মোলার। তাহলে 2 মোলার মানে যা, 2 ক্যাপিটাল M মানেও তা, আবার 2 মোল পার লিটার মানেও তা। হয়েছে? তো এইভাবে মোলারিটি বের করা হয়। তাহলে এটা গেল 4 নাম্বার। এরপরে 5 নাম্বার, মোলালিটি ব্র্যাকেটে স্মল m। তাহলে মোলালিটি জিনিসটা কি? মোলালিটি হচ্ছে 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবক আছে, দ্রবণ কিন্তু নয়। তাহলে ওখানে যত মোল দ্রাব থাকবে সেটা হচ্ছে তোমার মোলালিটি। তাহলে এটা যদি তোমাকে ফর্মুলা বলে কি বলবে? তাহলে মোলালিটি সমান দ্রাবের মোল সংখ্যা বা দ্রাবের মোল বাই দ্রাবকের ভর, কি এককে? কেজি। হয়েছে? আচ্ছা এরপরে কোশ্চেন ধরো 549 গ্রাম দ্রবণে H2SO4 আছে 49 গ্রাম, তাহলে মোলালিটি কি হবে? হয়েছে? তাহলে এখানে দেখো দ্রবণের ভর দেওয়া আছে, দ্রাবকের ভর কিন্তু দেওয়া নেই। তাহলে দ্রাবকের ভরটা বের করে নেব। তাহলে দ্রাবকের ভর কি হবে? দ্রবণের ভর মাইনাস দ্রাবের ভর, কারণ আমরা জানি যে দ্রবণের ভর সমান দ্রাবকের ভর প্লাস দ্রাবের ভর। তাহলে 549 মাইনাস 49, এটা হবে 500 গ্রাম। হয়েছে? তাহলে দ্রাব এখানে কি আছে? H2SO4। তাহলে H2SO4 এর ভর দেওয়া আছে, তাহলে মোল বের করতে হবে। তাহলে H2SO4 এর মোল সংখ্যা সমান 49 গ্রাম ভর বাই মোলার ভর। H2SO4 এর মোলার ভর কত হয়? 98 গ্রাম পার মোল। তাহলে এটা আসবে 0.5 মোল। হলো? তাহলে এখান থেকে বলতে পারি যে
500 গ্রাম দ্রাবকে, দ্রাব যেটা হচ্ছে H2SO4 আছে সমান 0.5 মোল। তাহলে 1000 গ্রামে কত? তাহলে 0.5 বাই 500 ইন্টু 1000, তাহলে এটা আসবে 1 মোল। তাহলে লিখতে পারো তুমি যে মোলালিটি সমান 1 মোল পার কেজি, কারণ 1 কেজিতে 1 মোল পরিমাণ তোমার দ্রাব আছে। বা লিখতে পারো 1 স্মল এম, বা লিখতে পারো 1 মোলাল। হলো? তো এইভাবে ক্যালকুলেট তুমি করতে পারো। এরপর নেক্সট হচ্ছে 6 নাম্বার, নর্মালিটি ক্যাপিটাল এন। তার নর্মালিটি জিনিসটা কি? 1000 ml বা 1 লিটার দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে নর্মালিটি বলে। হয়েছে? তাহলে গ্রাম তুল্যাঙ্কটা কী করে পাবে? গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা এটা কী করে পাওয়া যায়? ওই যে দ্রাবটা থাকবে তার ভর বাই ওই দ্রাবটার তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভার। হয়েছে? তাহলে কি করে তুল্যাঙ্ক ভার বের করতে হয় সেটা আমরা আগেই দেখেছি। তাহলে ধরো বলছে যে 500 ml দ্রবণে 98 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। তাহলে বলছে নর্মালিটি কত? তাহলে H2SO4 দেখো গ্রামটা দেওয়া আছে বা ভরটা দেওয়া আছে, ওখান থেকে তোমাকে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা বের করতে হবে। তাহলে H2SO4 এর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা এটা কত হবে? H2SO4 ভর বাই তুল্যাঙ্ক ভর, তুল্যাঙ্ক ভার আর কি। তাহলে H2SO4 তুল্যাঙ্ক ভর হয় তোমার 49, এটা আগেই করেছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 2, তাহলে 2 গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক হয়েছে। তাহলে এখন ওই কি নাম বলতে পারি যে 500 ml দ্রবণে H2SO4 আছে 2 গ্রাম তুল্যাঙ্ক বা 2 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে 1000 ml দ্রবণে H2SO4 থাকবে, তাহলে 2/500 ইন্টু 1000, তাহলে এটা হবে তোমার 4 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে এত এব নর্মালিটি সমান 4 নর্মাল বা 4 গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, এইভাবে করতে পারো। হলো? এরপরে এটা কত ছিল? 6 নাম্বার। 7 ppm, যেটাকে বলা হয় পার্টস পার মিলিয়ন। তাহলে ppm মানে কি? তাহলে দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে যত ভাগ দ্রাব থাকে ওটাকে ppm বলা হয়। তাহলে দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে যতটা দ্রাব থাকবে সেটা হচ্ছে তোমার ppm। হলো? তাহলে এটার দুটো ফর্মুলা হয়। তাহলে ppm সমান লিখতে পারো তুমি দ্রাবের ভর যেটা হচ্ছে গ্রাম এককে বাই দ্রবণের ভর যেটাও গ্রাম এককে ইন্টু 10⁶, এটা করতে পারো। বা ppm সমান লেখা যায় দ্রাবের ভর যেটা হচ্ছে গ্রাম এককে বাই দ্রবণের আয়তন যেটা হচ্ছে ml এককে ইন্টু 10⁶। হলো? এরপরে নেক্সট মোল ভগ্নাংশ।
বা মোল ফ্র্যাকশন। তাহলে মোল ফ্র্যাকশন জিনিসটা কি? তো এটা মনে রাখবে যে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন সমান নিজস্ব মোল বাই মোট মোল। এই জিনিসটা কি দেখো, তাহলে ধরো কোনো দ্রবণে N1 মোল দ্রাব আছে এবং N2 মোল দ্রাবক আছে, হয়েছে? তাহলে এখানে তোমাকে যদি বলে যে দ্রাবের মোল ভগ্নাংশ কত, তুমি কি বলবে? আমরা কি জানি নিজস্ব মোল বাই মোট মোল। তাহলে দ্রাবর মোল ভগ্নাংশ মানে কি? দ্রাবর নিজস্ব মোল মানে কি? যতটা দ্রাব আছে মানে N1, তার নিজস্ব মোল হচ্ছে N1 বাই মোট মোল, তাহলে N1 প্লাস N2। আচ্ছা যদি বলে যে দ্রাবকের মোল ভগ্নাংশ কত, তাহলে দ্রাবক কত আছে N2, তাহলে নিজস্ব হচ্ছে N2 বাই N1 প্লাস N2। হলো? এরপরে লাস্ট পার্ট মোলারিটি ও নর্মালিটির সমীকরণ। হয়েছে? 1 নাম্বার, তুমি যদি M1 মোলারিটি ও V1 আয়তনের কোনো দ্রবণে জল মিশিয়ে লঘু করলে দ্রবণের মোলারিটি M2 ও আয়তন V2 হলে, কি বললাম যে M1 মোলারিটি আর V1 আয়তনের কোনো একটা দ্রবণ আছে, সেখানে তুমি জল মিশিয়ে দিচ্ছ, তাহলে জল মিশিয়ে দিলেই দ্রবণটা লঘু হয়ে যাবে। তো তখন তার মোলারিটি যদি M2 হয় আর আয়তন যদি V2 হয়, তুমি লিখতে পারো M1 ইন্টু V1 সমান M2 ইন্টু V2। তাহলে এটা গেল ফার্স্ট। সেকেন্ড, তুমি যদি M1 মোলারিটির ও V1 আয়তনের দ্রবণের সাথে M2 মোলারিটির ও V2 আয়তনের দ্রবণ মেশাও, দ্রবণ মেশালে উৎপন্ন দ্রবণের মোলারিটি M হলে কি লিখতে পারো? M1 V1 প্লাস M2 V2 সমান M ইন্টু V1 প্লাস V2। এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। থার্ড, ধরো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে XA প্লাস YB, ওখান থেকে ZC। XYটা কি? ওই যে বিক্রিয়কের যে কোএফিসিয়েন্ট থাকে বা সহগ থাকে সেগুলো। ধরো 2H2 প্লাস O2, এখান থেকে 2H2। তাহলে H2 একটা বিক্রিয়ক, O2 একটা বিক্রিয়ক। এই যে H2 এর আগে দুইটা আছে, এটা হচ্ছে একটা সহগ, যেরকমটা এই বিক্রিয়ার ক্ষেত্রে XYকে বললাম। O2 এর আগে একটা 1 আছে, এটা O2 এর সহগ। তাহলে এখানে A এর সহগ হচ্ছে X আর B এর সহগ হচ্ছে Y। তাহলে এখানে A এর মোলারিটি M1 আর আয়তন ধরো V1, B এর মোলারিটি ধরো M2, আয়তন ধরো V2। তাহলে তুমি লিখতে পারো M1 V1 বাই X সমান M2 V2 বাই Y। এই হচ্ছে তিনটে সমীকরণ। আচ্ছা, নর্মালিটির ক্ষেত্রে কি হয়? ওই যে ফার্স্টে যেরকম বলেছিলাম যে M1 মোলারিটি দ্রবণ আর V1 আয়তনের দ্রবণের সাথে জল মেশাচ্ছ, এখানে কি বলবে? N1 নর্মালিটির V1 আয়তনের দ্রবণে তুমি জল মেশাচ্ছ, তাহলে আয়তন হচ্ছে V2 আর নর্মালিটি হচ্ছে N2। তাই তুমি লিখতে পারো N1 V1 সমান N2 V2। যেরকম ওখানে মোলারিটি ছিল, এখানে জাস্ট নর্মালিটি থাকবে। 2 নম্বর সমীকরণটা লিখতে পারো N1 V1 প্লাস N2 V2 সমান N ইন্টু V1 প্লাস V2। 3 নাম্বারটা সমীকরণ আলাদা হবে। তাহলে প্রথম আর দ্বিতীয় সমীকরণে দেখো একই আছে, জাস্ট N এর জায়গায় M।
তাই না? আচ্ছা 3 নাম্বারটা কী হবে? n1 v1 সমান n2 v2। এখানে এক্স ওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ওই n1 v1 n2 v2 লিখলেই হবে। এক্স আর ওয়াই বা ওই সব কোএফিসিয়েন্ট বা সহগ কিচ্ছু দেওয়ার দরকার নেই। তাহলে 3 নাম্বার সমীকরণটা একটু ওই উপরের সমীকরণের থেকে আলাদা, বাদ বাকি সেম হলো। তো এই গেল তোমাদের পুরো মোল কনসেপ্ট। নেক্সট একটা ক্লাস আসবে যেখানে বিভিন্ন নিউমেরিক্যাল এই মোল কনসেপ্ট থেকে করানো হবে। হয়েছে? ওকে, থ্যাংক ইউ।